এখানে প্রতিশোধের কি আছে? মানে উনি বিজয়ী যে কি করবেন, কিছু একটা বলবেন, এই তো এতে প্রতিশোধের কি হলো? উনি যদি বলবেন, দেখেন কতগুলো কথা আমি বলি এখানে। ওনার পদত্যাগ পত্রটা আপনি খুব মন দিয়ে দেখবেন, ওখানে প্রথম বড় যে দুটো প্যারা, প্রথম দুই প্যারা, এই দুই প্যারার সঙ্গে পদত্যাগের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই। এই দুই প্যারা না লিখলে ওই পদত্যাগ পত্রের কোনো রকম অঙ্গহানি হয় না। ওই দুই প্যারা উনি কি লেখছেন? উনি বোঝানোর চেষ্টা করেছেন যে উনি এই সরকারের জন্য, আজকের এই অবস্থার জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উনি এটা বোঝানোর চেষ্টা করেছেন। উনি সরকারকে বোঝানোর চেষ্টা করেছেন, দেখেন আপনাদের জন্য আমি কত ত্যাগ করেছি। কেন? এটা বোঝানোর দরকারটা কি? এটা না বোঝালে পদত্যাগ সম্পূর্ণ হইতো না? হইতো। তাহলে এখানে ওনারও কিছু স্বার্থ আছে। ভাই, এটা হলো দেওয়া নেওয়ার সম্পর্কটা। উনি যেন বিএনপিকে বলতে চাচ্ছেন যে দেখেন আমি আপনার জন্য এত কিছু করেছি, আপনি কি আমার জন্য কিছু করবেন না? হিসাবটা ভাই ক্লিয়ার। উনি কি কম করেছেন? এই লোকটা যে মনে প্রাণে আওয়ামী লীগের লোক, এতে কোনো সম্পর্ক সন্দেহ আছে? আমার প্রশ্নটা ওই কারণে। উনি কলেজ লাইফ থেকে কিন্তু আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগ করার কারণে উনি জীবন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং তার হচ্ছে বড় কথা, উনি কখনো ভেবেছিলেন উনি রাষ্ট্রপতি হবেন? হওয়ার আগের দিন তাও বলছেন লটারি পাওয়ার মতো রাষ্ট্রপতির পদ পেয়ে গেছেন। কার কাছ থেকে পাইছেন? আওয়ামী লীগের কাছ থেকে পাইছেন। তার প্রতি ওনার কৃতজ্ঞতা থাকার কথা না? কথা তো। সেইখানে থাইকা উনি যে সংসদে যে প্রথম ভাষণটা দিচ্ছেন, ওইটা পড়ে কেউ বুঝবে এটা আওয়ামী লীগের কোনো লোকের ভাষণ? বরঞ্চ বুঝবে এটা আওয়ামী বিরোধী কোনো বক্তব্য, আওয়ামী বিরোধী কোনো মানুষের ভাষণ। তিনি বলবেন যে আমাকে লিখে দেওয়া হয়েছে, আমি পড়ছি, সত্য লিখে দেওয়া হয়েছে। তো আপনি তো এই ভাষণটা দেওয়ার আগেই বলতেন তাহলে আমি ছেড়ে দেই। আপনি তো জানেন যে আপনি আওয়ামী লীগ হওয়ার কারণে আপনাকে বিএনপি রাখবে না। বিএনপি তো না রাখার ইতিহাস অনেক। বাংলাদেশের রাষ্ট্রপতিদের অসময়ে বিদায়, এটা বিএনপির হাত দিয়ে সবচেয়ে বেশি বার হয়েছে। আওয়ামী লীগ কিন্তু হয় নাই। আব্দুর রহমান বিশ্বাস কিন্তু একদিন বেশি কাটাইছে রাষ্ট্রপতির দায়িত্ব, আব্দুর রহমান বিশ্বাস। আর ইয়াজউদ্দিন তো কাটাইছে 1 বছরের উপরে। ইয়াজউদ্দিন আসছে 1 বছর পরে, গেছে 6 বছর, 6.5 বছরের মাথায়। এবং আওয়ামী লীগ আমরা এসে স্বাভাবিক মেয়াদ পূরণ করে গেছি, তাকেও পদত্যাগ করতে হয় নাই। কিন্তু পদত্যাগের ইতিহাস সবচেয়ে বেশি বিএনপির হাতে। বিএনপি তার নিজের প্রতিষ্ঠাকালীন মহাসচিবদের পর্যন্ত বাদ দিছে, বি চৌধুরীকে। ইতিহাসটা বিএনপির বেশি। তো আপনি জানেন যে আমাকে রাখবে না, তাহলে আপনি আপনার যে ভাই মানুষের একটা আদর্শ, আমি কিন্তু কোনো আদর্শকে খারাপ করে দেখছি না, যার যেটা আদর্শ হতেই পারে। আপনার একটা পলিটিক্স তো থাকতেই পারে। আপনি সে পলিটিক্যাল আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন কেন? ব্যক্তি স্বার্থের জন্য, যাতে ওনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা না হয়, যাতে ওনাকে কোনো হয়রানি করা না হয়। এই তো আপনি করছেন। তো আপনি এখন নিজেকে অনেক কিছু বলতে পারেন যে আপনি খুব বীর, মহাবীর, অমুক তমুক, সবই ঠিক আছে, এগুলো কোনোটাই অস্বীকার করবো না যে সাংবিধানিক ধারাবাহিকতা রাখার জন্য এগুলি করছে। আমি মাঝখানে ফাঁক দিয়ে একটা কথা বলি, আমাদের আজকে দেশে রাজনৈতিক যত সংকট দেখেন না, এই জুলাই সনদ, অমুক সনদ, তমুক সনদ, এই সব কিছুর মূলে হলো ওই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার যে প্রচেষ্টা, সেটা। আজকাল এই সমস্ত ক্রাইসিস কোনোটাই হইতো না যদি 8 তারিখে 8ই আগস্ট দায়িত্ব নেওয়ার পর সংবিধানটাকে স্থগিত করা হতো। এই সংবিধান স্থগিত, এখন আমরা আমাদের মতো করে কাজ করব। কিন্তু তারা করে নাই। তারা সংবিধানকে সমুন্নত রাখার চেষ্টা করছে, এবং যে সংবিধানকে তারা মানে না, সংবিধানকে সমুন্নত রাখার চেষ্টা করে প্রথম দিন থেকেই তারা সংবিধান লঙ্ঘন করতে থাকছে। এই জন্য একদিন তাদের ভুগতে হবে, একদিন না একদিন তাদের দেখে না তাদের মধ্যে মামলা মোকদ্দমা হবে। কারণ আপনি সরাসরি বললেই পারতেন এটা আমরা মানি না, তাহলে তো এত ঝামেলা থাকে না। আপনি মানিয়ে বলে কিছু মানছেন, কিছু মানেন নাই। এটা এখনো তাই হচ্ছে, কিন্তু এখনো কিন্তু তাই হচ্ছে। এখনো যেন বিএনপি যত রকম বিরোধ করতেছে, মানে বিরোধী দলের সঙ্গে সংবিধানের দোহাইতে করতেছে। কারণ সংবিধানের দোহাইতে ওনারা কথা বলে, ওনারা কি সংবিধান পুরোটা মানে নাকি? মানে না তো। এটাই চলছে দেশে এখন। যাক, আমি রাষ্ট্রপতি প্রসঙ্গে আসি। কাজেই ওনার যেটা হয়েছে, উনি আসলে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে গেছেন, এবং আগামী দিনগুলিতেও উনি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যাবেন। উনি বিদেশ যাবেন, আপনি নিশ্চিত থাকেন 1 মাসের মধ্যে উনি বিদেশ যাবেন। উনি কিন্তু একটা কথা লিখেছেন যে আমার এই রোগ আছে, এই রোগ আছে। শেষ লাইনটা কি জানেন? আমার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। যদি আপনার চিকিৎসার প্রয়োজন হয়,
আমি যদি বুঝি যে আমি রাষ্ট্রপতি পদে আছি, আমার চিকিৎসার প্রয়োজন, তাহলে তো আমি বলবো আমার চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত আমি থাকতে চাই। কারণ এখানে তো ফ্রি চিকিৎসা এবং সর্বোচ্চ চিকিৎসা। যার দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন সে কেন এই সুযোগটা হারাইয়া তার বাসায় যেয়ে উঠবে? খেয়াল করেন জিনিসটা, উনি তো বিদেশে চিকিৎসা করতে যাবেন, বিদেশি চিকিৎসা তো এক্সপেন্সিভ, লন্ডন যান অথবা সিঙ্গাপুর যান, কোথেকে? তাহলে এটা থাকাটা তো নিরাপদ ছিল কিন্তু আমি মনে করি। কিন্তু তারপর উনি গেছেন, কারণ এখানে দুটো জিনিস আছে। একটা হলো বিদেশ যাওয়ার ভিসাটা করে রাখলেন, এই দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন, এটা কিন্তু ভিসা একটা, তাই আমি বিদেশে এখন যাবো। আর এমনিও তো উনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ইউজ করতে পারবেন বাকি সারা জীবন, আইন অনুযায়ী পারবেন, কাজে ওনার অন্য কোনো সমস্যাও হবে না। এবং এর পাশাপাশি সরকার তাকে বাধা দিবে না, উনি যাবেন। এবং এই ইকুয়েশনেই উনি এটা ছেড়েছেন। মুখে যে যাই বলুক ভাই, মানে আমাদের দেশে রাজনীতি তো মিথ্যা বলে একটা আর্ট, তাই না? মিথ্যা না বলে নাকি রাজনীতি করা হয়। আমার জানার জায়গা ছিল, ধরেন উনি বিদেশ গেল, গিয়ে যদি উনি বলেন যে এর আগে উনি মানব জমিনের যে কথাটা মুজিবুর রহমান মুজিব বলছিলেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র তিনি পান নাই এবং অন্তর্বর্তী সরকার গঠন সবকিছু মিলিয়ে সাবেক রাষ্ট্রপতি হিসেবে তার কোন স্টেটমেন্ট পুরো প্রক্রিয়াটাকে আবার নতুন করে এক ধরনের প্রশ্নের মুখে ফেলবে কিনা? এই সমস্ত স্টেটমেন্ট অনেকেই দেয়, এটা কিছু যায় আসে না। এসকে সিনহাও বিদেশ যে বইও লিখে খেলেছিল, কিছু যায় আসে? আমি যদি মনে করে গেলাম আমার জন্য কিছু যায় আসে না, আমি যায় আসবে না। উনি বললে কি, উনি তো বুঝাই যায়, এটা কেনা জানে। ওই যে বলছেন 106 কি হয়েছে, কেমন হয়েছে? এটা তো কানা ভাই অন্ধ জানে যে এটা মিশা কথা। 106 ফুল বেঞ্চ করছে, বলছে যে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ এই বসে 106 তারা অনুমোদন। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তখন ইয়েতে ক্যান্টনমেন্টে। এই জাস্টিসরা ভবিষ্যতে বলবে তো আমরা করি না এটা, বলবে তো বলবে। আমি তো বললাম মানে এত বড় ব্লান্ডার যে আমি সংবিধানকে সমুন্নত রাখবো। সংবিধান সমুন্নত রাখতে গেলে এই আন্দোলনকে আছে নাকি? আন্দোলন তো অবৈধ দিল আন্দোলন, মানে এত বড় ব্লান্ডার। এবং এটা হলো ওই যে আছে না আসিফ নজরুল মহাজ্ঞানী একজন আইন বিশেষজ্ঞ, দুনিয়ার সব আইন সে বুঝে, কিভাবে সেইটাকে মানে রাজি হলো এটাই আমি বুঝি না এই পর্যন্ত। আমার কাছে এখন ওটা ক্লিয়ার না। এমনকি শেষ দিন পর্যন্ত বলে, যেদিন নাকি জুলাইয়ের ঘোষণাপত্র পরে ওই দিনও বলতেছে, আপনি দেখেন লিখিত ভাষণে আছে, এটা একটা সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার হয় কিভাবে? এবং এই সাংবিধানিক সরকার বলতে বলতে সংবিধানটাকে রেপ করে ছেড়ে দিছে, কিছু রাখে না। এরা কি করবে ভাই বলেন? মুজিবুর রহমান মঞ্জু, মাসুদ কামাল ওই যে মাঝখানে একটু বলছিলেন যে রাজনীতির বিভিন্ন সংকট যে এখন যা যা আছে সেগুলোর পিছনে আসলে সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার একটা চেষ্টা। গতকাল সিলেটের সমাবেশে আপনিও ছিলেন, আমার ভুল না? আমি ছিলাম না, আমাদের প্রতিনিধি দলের লোকজন ছিলেন। ওইখানকার একটা কোট আপনাদের প্রথমে পায়ে ধরে বলবো, তারপর হাতে ধরে বলবো, যদি পায়ে ধরে হাতে ধরে বললে কথা না শোনেন ঘাট ধরতে আমাদের এতটুকু হাত কে পড়বে না, মামুনুল হক বলেছেন। মানে আপনারা কি আসলে সরকারকে আসলে ঘাট ধরতে যাচ্ছেন 11 দলীয় জোট? দেখেন, রাজনৈতিক মাঠের বক্তব্য তো নানা ধরনের বক্তব্য আসে। তো আপনি হঠাৎ ঘাড়ে চলে যাচ্ছেন কেন? উনি তো বলছেন প্রথমে হাতে ধরবো, পায়ে ধরবো। আপনি প্রশ্ন আমি শুধু আপনি প্রশ্ন করতে পারেন যে আসলে কি আপনারা হাতে পায়ে ধরবেন কিনা, কারণ আমরা তো উনি তো হাতে ধরার কথা বলেছেন, পায়ে ধরার কথা বলছেন। আসলে হয়েছে কি, ধরেন এই যে বিএনপি বলেন, আমরা 11 দলীয় জোট বলেন, আমরা সবাই তো আজ থেকে 2 বছর আগেও সবাই একাকার ছিলাম, এক জায়গায় ছিলাম। তো এখন যখন একটা পরিবর্তন হয়েছে, সবাই যখন এখন নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, তখন এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। ধরেন আমরা 3 জন এখন এক জায়গায় আছি, যখন নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আসবে তখন তো নিজেদের মধ্যে আমরা একজন আরেকজনকে চেক দিয়ে কথা বলবো। তো আমি মনে করি রাজনৈতিক পরিভাষা হিসেবে এটা তো খারাপ না, যে আপনি যদি আমাকে আপনার কাছে আমি অনুনয় করবো, বিনিময় করবো, তারপর না হলে আমি হার্ড লাইনে যাবো, এগুলো খুবই সাধারণ রাজনৈতিক কথাবার্তা। ওইটাই হয়তো উনি মিন করতে চেয়েছেন। এখন ধরেন সরকারের ঘাট ধরার প্রশ্নটা কেন আসবে? সরকারের সাথে হার্ড লাইনে যাওয়ার বিষয়টা আসবে কেন? সরকারের কাছে আসলে আমাদের দাবিটাই কি? এটা কি কোনো স্বার্থগত দাবি? স্বার্থগত তো কোনো দাবি না। 11 দলের জোটটার মূল থিমটাই হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায়ের মাধ্যমে, এটাই। এখন এটা যদি বিএনপি না মানে, বিএনপি কেন এটা মানছে না? বিএনপি বলছে যে আমরা ম্যান্ডেট পেয়েছি এবং আমাদের ম্যান্ডেটের আগেই আমরা বলেছি যে আমরা যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছি আমরা সেভাবে করব। এই তো আমাদের বক্তব্য হচ্ছে ঠিক আছে, তো আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, নোট অফ ডিসেন্টটা কিসে কিসে দিয়েছেন? আপনি যদি বলেন, দেখেন আমি যদি শুধু কয়েকটা বলি, নোট অফ ডিসেন্ট দিয়েছেন ওনারা কিসে? যে প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারে। তো প্রধান বিচারপতি নিয়োগ কি আপনারা নিয়ন্ত্রিত রাখতে চান?
চান না তো, আপনারাই তো বলছেন। তাহলে এখানে নোট অফ ডিসেন্ট দিলেন কেন? এর কিন্তু প্রশ্ন যে আপনি বিচার বিভাগকে আপনার নিয়ন্ত্রণ রাখতে চান। নোট অফ ডিসেন্ট দিয়েছেন কিসে? তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের একটা স্তরে গিয়ে। তো কেন দিলেন? আপনার কি চান না তত্ত্বাবধায়ক সরকার স্বাধীনভাবে কাজ করুক, নিরপেক্ষ থাকুক? বলছেন তো চান, তাহলে এখানে নোট অফ ডিসেন্ট দিলেন কেন? 3 নম্বরে হচ্ছে নোট অফ ডিসেন্ট দিয়েছে কিসে? দুদক নিয়োগের ক্ষেত্রে, পিএসসি নিয়োগের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে। তো আপনার কি দুদক আপনাদের পছন্দসই লোক দিতে চান? তো আমরা তো বলছি না যে আমাদের পছন্দসই লোক না, আমরা বলছি দুদকটা সবার পছন্দসই একজন লোককে দেন। তো এই জায়গাগুলো আসলে বলেন আপনি, এগুলাই তো গণভোটে দেওয়া হয়েছিল, জনগণ বলছে যে না আমরা এটা চাই, আমরা চাই দুদক স্বাধীন থাকুক, আমরা চাই বিচার বিভাগ স্বাধীন থাকুক। এটা তো বিএনপির সাথে এই জায়গাতে তো আমাদের অসুবিধা। তো এই জায়গায় অসুবিধা, এটা তো আমাদের রাজনীতির পথ, আমরা এটা নিয়ে তো সংগ্রাম করবই। কারণ আমরা যদি না করি, মানুষও তো আমাদেরকে বলবে যে আপনারা তো ঠিক বিএনপির কথার মধ্যে নতি স্বীকার করে ফেললেন। সুতরাং এখানে এই প্রশ্নটা আসবে, আলটিমেটলি রায়টা চলে যাবে কাছে, জনগণের কাছে। কারণ আমরা জনগণের ভোট নিয়েই এটা বলেছি এবং জনগণের পক্ষ থেকে আমরা বলছি যে এটা করেন। এটা নিয়ে অন্য কোনো বড় ধরনের ঝামেলা হওয়ার কথা না। এই রাজনৈতিক আর্গুমেন্টটা পার্লামেন্টে যদি হয়ে যায় ভালো, পার্লামেন্টে না হলে রাজপথে আলোচনা হবে। আর দ্বিতীয় যে জিনিসটা, সেটা যে বিএনপি যদি সুশাসন দিতে পারে, মানে আমরা যেটা বলি না, এটা আমার বক্তব্য আর কি। ধরেন ওই যে মানুষ বলে না যে ওই যে একটা সেই বিখ্যাত রফিক আজাদের কবিতা যে ভাত দে হারামজাদা নাইলে মানচিত্র খাবো। কারণ মানুষ তো মানচিত্র দিয়ে কি করবে? তার যদি পেটেই ভাত না থাকে, যেটা দেশ বাংলাদেশ হোক আর ভারত হোক আর মানে উজবেকিস্তান হোক, তার কি আসে যায়? পতাকা লাল সবুজ হোক অথবা হলুদ কমলা হোক, তার পেটে যদি ভাত না থাকে, সেই পতাকা দিয়ে কি করবে? এটাই তো মানে মূল নির্যাস। এখন ভাই, মানুষ যদি রাস্তাঘাটে নিরাপত্তা না পায়, মানুষ যদি ব্যবসা বাণিজ্য করতে না পারে, এই যে আমরা একটু আগে আলোচনা করছিলাম এই বিদ্যুৎ বিল নিয়ে, আমরা অবাক হয়ে গেলাম। আমি আমার একটা সমস্যার কথা মাসুদ কামাল ভাইকে বলছিলাম, আমি লজ্জা নিয়ে বলতেছিলাম, আজকে আমার সকালে দেখি হঠাৎ কারেন্ট নাই, মানে আমার লাইন কেটে দিয়েছে বিদ্যুৎ বিলের জন্য। আমি খুব সংকোচের সাথে মাসুদ কামাল ভাইকে বলছিলাম, মাসুদ কামাল ভাই সাথে সাথে বললেন যে হ্যাঁ এখন তো বিদ্যুৎ বিল হঠাৎ বেশি আসছে, এবং সাথে সাথে আরো একজন একই সাথে সাপোর্ট করবে। তো বলেন দেখি, বিদ্যুতের বিল যেভাবে বাড়ছে, তেলের দাম যেভাবে বাড়ছে, গাড়িওয়ালারা গাড়ি চালাতে পারছে না, গ্যাস সংকটে রান্না বান্না বন্ধ হয়ে যাচ্ছে, তারপর সিএনজি স্টেশন অনেকগুলো নাকি বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীদের এই যে গত 2 বছরের ব্যবসায়ীদের যে সংকট, গত 5 মাসে কোনো চেঞ্জ আছে নাই। এটা হয়তো 5 মাস 6 মাস 7 মাস দেখা যায়, 8 মাসের দিন তো যায় ভাই, মানুষ আর খাতির করবে না, বলবো যে তোমাদের জুলাই মুলাই বাদ দাও, আর জুলাই শুনতে ইচ্ছা করতেছে না, এগুলাই তো বলবে মানুষ। তো তখন আমাদের জুলাই সনদ বাস্তবায়ন হইলেই কি আর না হইলেই কি? আর যদি জুলাই সনদ ধরেন করলো না, কিন্তু মানুষ সুফল পাইল, ধরেন মানুষ থানায় যাচ্ছে, মামলা নিচ্ছে, কোর্টে যাচ্ছে, হয়রানি হচ্ছে না, মানুষ নিজের দ্রব্যমূল্য সঠিকভাবে নিতে পারছে, রাস্তাঘাটে জ্যাম নাই, তখন তো মানুষ আমাদের কথা শুনবে না। মানুষ বলবে যে ভাইয়া ঠিক আছে, জুলাই সনদ 2-4 দিন পরে বাস্তবায়ন হোক, আমরা তো ভালো আছি। সরকার যখন জুলাই সনদ বাস্তবায়ন করবে না, আবার একই সাথে সুশাসন, নিরাপত্তা, দুর্নীতি দূর করতে পারবে না, টাকা পাচার রোধ করতে পারবে না, মামু খালুর দৌরাত্ম্য বন্ধ করতে পারবে না, তখন তো ভাই আমাদের ওই যে হাতে পায়ে ধরে ঘাট ধরা ছাড়া, আমরা যদি সরকারের ঘাট না ধরি, জনগণ আমাদের ঘাট ধরবে। আসলে আমরা বিরতি নেওয়ার আগে আপনার কাছ থেকে একটু শুনতে চাই, এই যে বিএনপি এবং 11 দলীয় জোটের মাঠের যে দূরত্ব, এটা অনেকে বলেন যে আসলে এটা একটা লোক দেখানো ব্যাপার, কারণ তারা ভেতরে ভেতরে তাদের যে মৈত্রীতা, তাদের যে বন্ধুত্ব, সেটা অক্ষুণ্ণ আছে এবং মোটামুটি সবাই ভালো ধরনের সুবিধাজনক অবস্থানে আছেন, বিশেষ করে সংসদে যারা আছেন। আপনারও কি তাই মনে হয় যে সরকার আসলে তার 5 বছর মেয়াদের কথা এজন্য বলছি যে নাহিদ ইসলাম ওই সমাবেশে বলেছেন যে এরকম চললে আপনারা 5 বছর পূর্ণ করতে পারবেন না। তাহলে কি 5 বছর পূর্ণ করার স্বার্থে বিএনপি আসলে বিরোধী জোটকে যে ধরনের সুবিধাজনক জায়গা দেওয়া দরকার সেটি দিয়েই চলতে থাকবে? যেখানে একটা জিনিস হলো কি, যে আপনি যেটা বললেন যে এটা কি লোক দেখানো কিনা, আমরা আসলে কি চাই? আমরা কি চাই যে সরকারি দল এবং বিরোধী দল ডেইলি দাও কোরাল নিয়ে মারামারি করুক? নিশ্চয়ই না, করতে আমরা চাই না। সরকারি দলে কে আছে আমার জানার কোনো আগ্রহ নেই, বিরোধী দলে কে আছে এটা নিয়ে আমার জানার কোনো আগ্রহ নেই। আমার আগ্রহ হলো আমার জীবন কিরকম চলতেছে এটা নিয়ে। খেয়াল করেন, যখন নাকি আমার জীবন ভালো না চলে, তখন আমি দায়ী করবো কাকে? সরকারকে। তখন আমার বিরোধী দলের কাছে কি মানে চাওয়া হবে? আমার চাওয়া হবে যে আমার কষ্টের কথা আপনার মুখ দিয়ে উচ্চারিত হোক। আমি কিন্তু বিরোধী দলের কাছে আর কিছু চাই না। আমি সরকারের কাছে কি চাই? যে আমার জীবনযাপন যেন সহজ হয়। আপনার কাছে আমার প্রার্থনা না যে আপনার বাসায় যায় বাজার করে দিয়ে আসেন, এটা আমি চাই না।
আমার ইনকাম আমিই করব, আমার বাজারটা আমিই করব, আপনি আমাকে ডিস্টার্ব করেন না। এটা সরকারের কাছে আমরা প্রার্থনা। আর বিরোধী দলের কাছে প্রার্থনা, যদি সরকার আমার চাহিদা না মেটায়, আমার কথাটা আপনি বলেন আমার হয়ে, কারণ আমার কথা কেউ শুনবে না। আমি তো পাবলিক, আমার কণ্ঠস্বর তো আমার ঘরের বাইরে যায় না। তো আমার কথাটা আপনি আমার হয়ে বলেন, এটা আমরা চাই। তো বিরোধী দলের কাছে আমি এটাই চাই। আমি চাই না বিরোধী দল দাও কোরআন নিয়ে যায় মারামারি আরম্ভ করে গাছ খাই। তাহলে আমাদের তো দেশ চলবে কেমন? সারাদিন খেলে মারামারি দেখবো আমরা, আর জনগণ আমরা রেফারি হয়ে খেলে বাসি পুদুমু। এটা তো আমাদের চাইতে না, আমার রেফারি হওয়ার কোনো আগ্রহ নাই। আপনারা করেন, কিন্তু দেশটা ঠিক মতো চালান। জনগণের কথাগুলি বিরোধী দল বলুক, এটা আমরা কিন্তু চাই। যে কথাটা মঞ্জু ভাই বলেন, এটা কিন্তু একটা মারাত্মক কথা। আমি কিন্তু বিরোধী দলের সব কথা কাজ পছন্দ করি না। তারা কি নিয়ে আলোচনা করে না করে, এর আলোচনা বিরোধী হলো আমার এই বিদ্যুৎ বিল নিয়ে, এর আলোচনা হলো আমার দ্রব্যমূল্য নিয়ে। তেল গ্যাস দ্রব্যমূল্য কিন্তু ভয়ঙ্কর অবস্থা, বাজার সবাই করেন ভাই টেট প্রান্ত, ভয়ঙ্কর অবস্থা। তো আমি এইগুলো নিয়ে আলোচনা চাই তাদের কাছ থেকে। তারা আলোচনা করছে জুলাই সনদ নিয়ে, তাও আলোচনা লোক শুনবে কেন জানেন? আমি বলি আপনাকে, আমি কারণটা বলি। দেখেন, আমরা আজকে আমাকে একজন দোকানদার বলতেছে ভাই জিনিসপত্র আমার এখানে, আমার এই এলাকায় অনেক মেস টেস আছে আর কি, তারা বলতেছে আমার এখানে অনেক লোক না ওই মাসেরটা নিয়ে যায়, বাকিতে নেয় মুদির দোকান আর কি, সবই পাওয়া যায় তার এখানে, তেল চাল ডাল আলু পেঁয়াজ সব পাওয়া যায়, গ্রোসারি। হ্যাঁ গ্রোসারি দোকান আর কি। তো ওইকে মাস শেষে একবার দেয়। ওইকে লোকে এখন, আমি বললাম আপনার সমস্যাটা কি? দাম বেশি হলে আপনার লাভ বেশি হবে। ওইকে লাভ তো বেশি হলে, বিক্রি বেশি হলে পারচেজ ক্যাপাসিটি আমার তো বিক্রি কমে গেছে, লোকজন তো কিনতে পারতেছে না। দেখেন এর আফটার ইফেক্টটা কি? মানুষ কম খাবে, মানুষ কম খেলে মানুষের আয়ু কমে যাবে, মানুষের জীবন কঠিন হয়ে যাবে। বাস্তবতা কিন্তু এটা আপনি একদিনে বুঝবেন না, কিন্তু আস্তে আস্তে বুঝবেন। তো এই সমস্যাগুলোর মধ্যে কিন্তু আমরা পড়তেছি, এই কথাগুলি কে বলবে? এখন আমি আপনাকে বলি, শুনেন, একটা সিম্পল কথা বলি। শেখ হাসিনা চলে গেছে না, হয়তো শেখ হাসিনা এমন একটা মানে আপনার দুঃসময়ের শুরুটা করে দিয়ে গেছে, যার ধারাবাহিকতা এখন চলতেছে, হতে পারে, কিন্তু আমি অস্বীকার করছি না। কিন্তু মানুষ কিন্তু অত বুঝে না। মানুষ বুঝে শেখ হাসিনার সময়ের চেয়ে আমি এখন ভালো আছি কিনা। মানুষ কিন্তু কম্পেয়ার করবে যে ইউনূস সাহেব যদি শেখ হাসিনার চেয়ে ভালো চালাইতে পারতেন, তাহলে লোকে কিন্তু শেখ হাসিনাকেই ভুলে যেত এবং ওটাকে খারাপ মনে করতো। কিন্তু উনি তো ভালো চালাতে পারেন নাই। আবার এখন ঠিক আছে, তখন আমরা মানছি অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কোনো লং টার্ম গোল নাই, ঠিক আছে, তারা যেমন জুয়া চালাচ্ছে চালাক, সমস্যা নাই, যে কদিন গেছে 1.5 বছর। কিন্তু এটা 5 বছর থাকবে, যদিও 5 মাস হয়েছে, কিন্তু আমরা তো 5 বছরের নমুনাটা দেখতে চাইবো। নমুনা কি দেখতে পাচ্ছি? এই প্রশ্নটা কিন্তু মানুষ অলরেডি বলা শুরু করছে। আমার কাছে আজকে অনেকে বলা শুরু করছে যে আপনারা কি করতেছেন, আপনারা কি তার যে ভালো চালাচ্ছেন? যখন আপনি ভালো না চালাবেন, তখন কিন্তু আপনার নামে যদি অন্য একজন কেউ একটা অপ্রয়োজনীয় বদনাম করে, আমি তাও শুনবো। যদি আপনি ভালো চালাতে না পারেন, জুলাই আন্দোলনে আলাপ করবো আমি শুনবো, অমুক আন্দোলনে আলাপ করবো আমি শুনবো, আপনাকে বলবো আপনি প্রতারণা করছেন, আমরা এটাও শুনবো। কারণ মূল জায়গাটা কোথায়? আপনি আমার মূল চাহিদাটা মেটাতে পারেন নাই, ওইটা মিটান, কোনো সমস্যা নাই। এখানে একটা মন্তব্য শুনে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকারের মাত্র 5 মাসেই দেশের নানা ধরনের কথা শুরু হয়েছে। একটা বিষয় নিশ্চয়ই আপনারাও খেয়াল করেছেন, রাজনীতিতে নতুন একটা ঘরানা তৈরির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে কওমিপন্থী যে 7টি দল, তাদেরকে নিয়ে হেফাজতের আমির বসছিলেন, এবং এটি আসলে এখন পর্যন্ত কোনো মানে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। কিন্তু 11 দলীয় জোট থেকে সম্ভবত এই পন্থী একটা দল এরই মধ্যে বের হয়ে গেছেন। মামুনুল হক এখনো আছেন, কালকের সমাবেশেও ছিলেন। আপনাদের কি মনে হয় জোটে এ নিয়ে কোনো আলোচনা চলছে কিনা, বা এটির উদ্দেশ্য কি রাজনৈতিক নাকি শুধুমাত্র আসলে ধর্মভিত্তিক? না, কওমিপন্থী দলগুলোর মধ্যে তো নিজেদের মধ্যে একটা সিমিলারিটিজ আছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে ওনাদের মধ্যে ওনারা বলেছেন যে কওমি ধারার লোকেরা, যে কওমিপন্থীরা একসময় রাজনীতির বিরুদ্ধে ছিলেন, রাজনীতিটাকে তারা বৈধ মনে করতেন না, ওটাকে দুনিয়াবি কাজ মনে করতেন, দ্বীনের সাথে এটার একটা কনফ্লিক্ট আছে এটা মনে করতেন। পরে হাফেজ হুজুর যখন প্রথম মানে রাজনীতিকে বৈধ বলে রাজনীতিতে অংশগ্রহণ করলেন, নির্বাচনে আসলেন, ক্রমান্বয়ে দেখা গেছে কওমি ধারার লোকেরা আস্তে আস্তে বিভিন্ন রাজনৈতিক দল আকারে আসছেন। তো এখন বাংলাদেশে হেফাজত ইসলাম নামে যে সংগঠনটা আছে, এইটা বেসিক্যালি আলেম ওলামাদের একটা নন পলিটিক্যাল অ্যালায়েন্স। এই নন পলিটিক্যাল অ্যালায়েন্সের মধ্যে ওই যে আপনি যেটা বললেন 7টা দল আছে যারা রাজনৈতিক ভাবে আলাদা আলাদা তাদের দল আছে, মানে ভোটের রাজনীতি করে, ভোটের রাজনীতি করে, দল নামেই করে। যেমন হেফাজত খেলাফত নামে 2টা দল আছে,
খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস। তারপরে আপনার জমিয়ত উলামা ইসলাম নামে একাধিক দল আছে। তারপরে খেলাফত আন্দোলন নামে একাধিক দল আছে। আর ওই যে চরমনায় পীর সাহেবের যে দল, হ্যাঁ, বাংলাদেশ ইসলামী আন্দোলন, ওরা একটা দল আছে। এরকম মোট 7টা দল আছে। তো এই দলগুলোর মধ্যে আমরা দেখেছি যে কেউ বিএনপির সাথে জোটে গিয়েছেন, কেউ জামাতের, মানে জামাতের যে 11 দল, এটা কিন্তু আসলে জোট না, এটা হচ্ছে একটা নির্বাচনী ঐক্য। আপনি দেখবেন এটা জোট বলে অনেকে, কিন্তু এটা আসলে জোট না। জোট বলতে কিন্তু এক ধরনের, যেমন বিএনপিরও তো জোট না, বিএনপি কোনো জোট করেছে কিন্তু নির্বাচনী ঐক্য না আসলে, এটা নির্বাচনী ঐক্য না, সেটা হচ্ছে এক ধরনের সমঝোতা। এখানেও এটা একটা নির্বাচনী সমঝোতা। যেমন আমি আমার আসনে আমি আমার মার্কা নিয়ে ইলেকশন করেছি, কিন্তু অন্য দলগুলো তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে। আবার অন্য জায়গায় আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি আমাদের দলের, আমরা অন্য দলকে পক্ষে কাজ করেছি। এইভাবে একটা সমঝোতা হয়েছে এবং এটার কোনো নির্দিষ্ট মূলনীতি, নির্দিষ্ট কোনো ডিক্লারেশন, নির্দিষ্ট কোনো গোল কিছুই আপনি দেখবেন নাই। এখন এটা এক্সটেন্ডেড ওয়েতে এক ধরনের চলছে, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে আমরা একটা আন্দোলন করছি। এটাও থাকতো না যদি বিএনপি এই জায়গাটায় মানে একটা স্ট্রং পজিশন নিয়ে নিজেরা যদি এগুলো অ্যাসিওর করতো, তাহলে হয়তো এই আন্দোলনটা এভাবে হতো না। এনিওয়ে, আপনি যেটা প্রশ্ন তুলেছেন যে হেফাজত ইসলাম, আমি আলাপ করেছি যারা ওই দিন মিটিংয়ে গিয়েছিলেন তাদের সাথে, যে আপনারা আসলে কি মানে সব দল থেকে বেরিয়ে একটা জায়গায় যাচ্ছে। ওনারা বলছেন যে না, এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আপনারা কিভাবে ওখান থেকে বেরিয়ে আসবেন, এটার উপরে ওনারা একটা রিটেন সবাইকে মতামত দিতে বলেছেন। খেলাফত মজলিস যে অংশটা, আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন, আব্দুল বাসিত আজাদ ওনাদের নেতৃত্বে ওনারা যারা গিয়েছেন, ওনারা বলছেন যে আমরা অ্যাকচুয়ালি জোট ত্যাগ করা বা ঐক্য থেকে বেরিয়ে আসা এ ধরনের কোনো বিষয় না। আমরা বলেছি যে আমরা এখন থেকে নিজেরা আলাদা আন্দোলন করব। এই যে দাবিগুলো আছে এগুলো নিয়ে আমরা নিজেরা আন্দোলন করব, আমরা 11 দলের আন্দোলনে একসাথে যাব না। এটা নিয়ে ওনারা কোনো নেগেটিভ কথা বলেন নাই। ইন্টারনালি কিছু নেগেটিভ ফিচার, নেগেটিভ কিছু অবজারভেশন ওনাদের আছে, কিন্তু এটা ওনারা পাবলিক করেন না। ওনারা বলছেন যে না, আমরা এভাবেই করতে চাই। হতে পারে আপনি যেটা বলেছেন যে এটা হয়তো একটা স্টেপস টু দি, ওই যেই 7 দলের যে এক ধরনের অ্যালায়েন্স করার চিন্তা, ওনারা কিন্তু আগেও 7 দলের একটা অ্যালায়েন্স করতে চেয়েছিলেন, পরে জামাতের সাথে হওয়াতে এটা কোনো না কোনোভাবে এটার মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে 11 দলীয় জোট আছে, এই জোটের ভবিষ্যৎ কি? আপনি যেটা আজকে আমি কয়েকটা জায়গায় দেখলাম যে এই জোট ওয়ার্ক নাও করতে পারে। আমি মনে করি যদি এই ধরনের জোটটা কাজ না করে, এটা জামাতেরই উচিত যে ঠিক আছে আমরা আলাদা আলাদা আন্দোলন করি, অথবা এটাকে আরো বন্ডিংটা আরো স্ট্রং করা দরকার। কারণ এটা এখন যে অবস্থা আছে, এটা কিন্তু খুব একটা মানে পার্টিকুলার কোনো ইয়ে নেই। আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনাদের জোটের নেতাকে, কেউ বলতে পারবে না। জোটের মুখপাত্রকে, জোটের সিদ্ধান্ত কিভাবে হচ্ছে, খুব লুজ একটা অ্যালায়েন্সের মধ্যে দিয়ে সিদ্ধান্তগুলো হচ্ছে। ফলে এটা কিন্তু জোটও বলা যাচ্ছে না, আবার জোট নাও বলা যাচ্ছে না, এরকম একটা মানে অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে আছে। তবে আমি যেটা মনে করি যে এই বাংলাদেশে এই জোটবদ্ধ আন্দোলন, জোটবদ্ধ রাজনীতির মানে খুব বেশি অ্যাচিভমেন্ট নাই। অ্যাচিভমেন্ট আছে জোটবদ্ধ ইলেকশনের, যেটা আগেও আমরা দেখেছি বিএনপি জামাত জোট করে ইলেকশন করেছে, সেটা ভালো করেছে। আবার আওয়ামী লীগ 14 দলীয় জোট করে ইলেকশন করেছে, সেখানে ভালো করেছে। তো এই জন্য আমি যেটা মনে করি, আমার কিন্তু এইটা ভালো লাগে যদি সব ইসলামিক দল মিলে একটা জোট হয়। কারণ আপনি দেখবেন যে আমাদের দেশে প্রায় বলে যে লোকেরা সবাই ইসলামী শাসন চায়। হ্যাঁ, রাস্তাঘাটে আপনি যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কি ইসলামী শাসন চান, বলবে হ্যাঁ চাইতো। কারণ সবার একটা ধারণা যে ইসলামী শাসন হলে দেশটা ভালো থাকবে, চুরি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি হবে না, ন্যায় পন্থা চলবে। এখন তো ইসলামী শাসনের পক্ষে ভোট সবাই দেখ না, ঠিক আছে? তো আপনি যদি দেখেন যে আমাদের ইসলামিক শাসন চায় এরকম সব দলগুলো, প্রথম কথা হচ্ছে তারা যে এই যে একজোট হয় না, এটা কিন্তু নেগেটিভ সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ মনে করে যে তোমরা যদি মানে যেহেতু ইসলাম, তাহলে এক হন না কেন আপনাদের মধ্যে বিভেদ কি নিয়ে? স্বার্থ নিয়ে বিভেদ হলে তো এটা ইসলাম হলো না। আকীদা নিয়ে পার্থক্য, তো আকীদার মূল জায়গায়, আকীদার তো অনেক বিস্তৃত জায়গা আছে, মৌলিক আকীদায় তো কোনো পার্থক্য নাই। আল্লাহর সার্বভৌমত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব, কোরআন হাদিসের নির্দেশনা, এগুলো নিয়ে তো কারোর মধ্যে বিভেদ নাই। যেগুলো আছে ছোট ছোট দ্বিমত। তো রাষ্ট্র পরিচালনার ইস্যুতে যদি ওনারা সবাই একজোট হয়ে একটা নির্বাচনে যান, এটা কিন্তু একদিকে ভালো হতো আমাদের জন্য, এবং ওনাদের মধ্যে এই বিভেদটা কিন্তু আমাদের ধর্মকে একটু ছোট করে, হেয় করে, সেই জায়গাটা কমে যেত। তো সুতরাং যদি কওমি পন্থীরা বা হেফাজত ইসলামের নামে এই ধরনের একটা পলিটিক্যাল অ্যালায়েন্স ওনারা করতে পারেন, ওয়েল অ্যান্ড গুড। আমি তো মনে করি এটা
পজিটিভলি দেখা দরকার। এবং আরো একটা জিনিস ভালো হইতো যে সব বামপন্থী কমিউনিস্ট পার্টির যতগুলো শাখা প্রশাখা আছে তারা সবাই এক হয়ে যেত, তারা সবাই এক জায়গায় থাকতো। আর আমরা যারা নতুন রাজনীতির কথা বলছি, মানে বিএনপি, জামাত, তারপরে আপনার বামপন্থীরা সবাই মিলে একজোট, তারপরে আপনার কওমিপন্থীরা সবাই মিলে একজোট, আর আমরা যারা নতুন রাজনীতির এই সমস্যা সমাধান কেন্দ্রিক অধিকার ভিত্তিক রাজনীতির কথা বলছি, আমরা একজোট থাকতাম, তাইলে মানুষের জন্য খুব ভালো হতো, মানে ইলেকট্রাল পলিটিক্সটা খুব ভালো শেপ বেছে নেয়ারই হতো। মাসুদ কামাল, এই যে নতুন মেরুকরণ, এবং যদি এটা আসলে ফর্ম করে 7 দলীয় জোট, মামুনুল হক আসবেন কি আসবেন না সেটি নিশ্চিত না, আর যেহেতু বললেন যে বন্ডিংটা একটু লুজ, আসার সম্ভাবনাই বেশি, এইটা কি আসলে মানে এক ধরনের জামাত ঠেকাও নীতির কারণে, বা বিএনপির কোনো ইনফ্লুয়েন্স আপনি দেখেন কিনা যে জামাত তার সাংগঠনিকভাবে সুসময় কাটাচ্ছে, সেটিকে এক ধরনের ব্যারিকেড দেয় কিনা, যে ইসলামপন্থীদের আরেকটা নতুন জোট তৈরি করে ফেলা, এবং সামনে যেহেতু স্থানীয় সরকার নির্বাচনও আছে? আমি অনেক আগেও বলছি, এখনো বলি, এটা অনেকে হয়তো পছন্দ হবে না, আমি ইসলামের নাম দিয়ে যে রাজনৈতিক দলগুলো আছে, আমি এই প্রক্রিয়াটাকে আমি পছন্দ করি না, আমি একদমই পছন্দ করি না এই কারণে, দেখেন ইসলাম কিন্তু এটা একক ধর্ম, ইসলাম কিন্তু অনেকগুলি শাখা প্রশাখাকে ইসলাম নিজেই অনুমোদন করে না, তাই না? যখন আপনি ইসলাম নাম নিয়ে 10টা দল করবেন, তখন আপনি নিশ্চিতভাবে ধরে রাখেন এর মধ্যে ম্যাক্সিমাম সর্বোচ্চ সংখ্যক যদি আমি ধরি সঠিক দল এটা একটা, এখানে একটা বেশি কিন্তু সঠিক হওয়ার কোনো কারণ নাই। যদি 20টা দল থাকে তাহলে 19টাই ভুয়া, 19টাই আসলে ইসলাম নিয়ে দল করার যোগ্য না, একটা যোগ্য। কোনটা একটা অথবা একটাও না, একটা নাও হতে পারে, কিন্তু কিন্তু ম্যাক্সিমাম হলে একটা, এর চেয়ে বেশি না। তো বাকি কোনটা? আপনি আমাদের একটা ধন্দে ফেলাই দিতেছেন যে 19টারে খুঁজে বাই করো, ভাই এই ঝামেলা করেন না। ইসলাম পৃথিবীর অন্য সকল ধর্মের সঙ্গে ইসলামের পার্থক্য হলো এই জায়গাটাতে। ইসলাম বলে কি ইসলামের সঙ্গে অন্য ধর্মের পার্থক্য হলো, ইসলাম আসলে মানুষ এই ধর্ম বলে, এই ধর্মটা মানুষের সমগ্র জীবন ব্যাপী এটা পালনের ব্যাপার, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম কিন্তু বলে না যে তুমি মানে এটার উপর ভিত্তি করে তুমি রাষ্ট্র পরিচালনা করবা না, এটাও বলে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কাজই করছেন, উনি তো ইসলামের উপর ভিত্তি করে তো দেশ চালাইছেন, রাষ্ট্র চালাইছেন না, উনি তো রাজনীতিও করছেন। তো এটাকে ইসলাম অস্বীকার করে না, কিন্তু সমস্যাটা হলো যদি একটা দল হইতো তাহলে আমরা বুঝতাম না, ঠিক আছে তাহলে বোধহয় ঠিক আছে, কারণ আমি তো বুঝবো না, আমি তো পাবলিক, তাই না? তাহলে আমি বুঝবো কি দিয়া? বড় জোর আমি বুঝবো হলো ব্যক্তিটাকে দিয়া, যে কে বলতেছে তাকে আমি কি দেখি, তারে দেখে আমার কেমন লাগে, সে যদি ভালো হয় তাহলে হয়তো তার দলটা ভালো হবে। এটা কিন্তু আমাদের মতো ছোট মানুষের জন্য সহজ পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই তো মানুষ ইসলাম, হ্যাঁ, সহজ পদ্ধতি। তো এইটা দেখে আমরা আবার আরো ঝামেলা পড়ে যাই, তখন তো তাকাইতে হয় যে গাজী নজরুল ইসলামকে দেখি, বিরাট ঝামেলা। এখন ওটা তো ইসলাম না রে ভাই, তাহলে আমরা কি করবো, কোন দিকে যাবো? কাজে আমি এই জন্য এইটা আমি পছন্দ করি না। দেখেন এই যে আমাদের যে এই হেফাজতে ইসলাম, ওনারা দল করেন, ইসলামে কিন্তু অন্যতম বড় একটা বৈশিষ্ট্য হলো কি আপোষ না করা। তারা আপোষ করে নাই, বলেন আপনি, হাসিনার সঙ্গে তারা ছিল না, কওমি জননী উপাধি দিয়েছিল, কারা দিছে? জামাত দিছে নাকি এই পার্টি দিছে? কে দিছে? ওরাই দিয়েছেন, ওরা দিচ্ছেন। তাহলে ওনাদের উপর আমরা কি বিশ্বাস করবো রে ভাই? এই জিনিসগুলি না আমার ভালো লাগে, এগুলো বলো, এগুলো আলোচনা করতে খারাপ লাগে কেন জানেন? এই আলোচনা যারা শুনবো তারা আবার বিভ্রান্ত হবো, এই লোক কি বলে আবার। এই বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে কি ভাই, আপনারা আছেন যেমনি আছেন, থাকেন না আপনাদের মতো করে, সব জায়গায় আপনার আসতে হবে কেন? এটা আপনার জায়গা না। মুজিবুর রহমান মঞ্জু তো বলছেন যে অনেক মানুষ তো ইসলামী শাসন ব্যবস্থা চায়, সেটি তো আসলে মানে প্রতিষ্ঠা করবে কারা যদি রাজনীতি? কোনটা বলেন আপনি? ইসলামী শাসন ব্যবস্থা তো হিজবুত তাহরির চায়। হিজবুত তাহরির কাছে কোনদিন দেখা হয়েছে জীবনে? আলাপ করে দেখেন, আলাপই করতে পারবে না তারা, এত জ্ঞান নিয়ে বসে আছে। তারা তো চায় রে ভাই হিজবুত তাহরির, কারণ আলাপে করলে না তাদের নিষিদ্ধ করে দিচ্ছে। তারা খেলাফত ভিত্তিক রাষ্ট্র, আমার ইসলাম তো খেলাফত ভিত্তিক ছিল। ইসলাম কি এইরকম গণতান্ত্রিক ছিল নাকি? ভর্তি হয়েছে, খেলাফত ভিত্তিক ছিল। আলাপ করেন না তাদের সঙ্গে, এখন বন্ধ কিন্তু কেউ জিজ্ঞাসা করে নাই যে হিজবুত তাহরির নিষিদ্ধ হয়েছে কেন। একটা মাত্র কারণ পাওয়া যায়, সে কারণটা কি জানেন? ওই বিডিআর বিদ্রোহের সময় ওরা এর সঙ্গে ওই সময়ের গভর্নমেন্টকে জড়িত করে বেশ তথ্যভিত্তিক কিছু পোস্টার করছিল, কমলা রঙের পোস্টার। ওই পোস্টার আমার ধারণা ওইটা ছাড়া আর কোনো কারণ আমি দেখি নাই। ওদের সঙ্গে বসেন না, আলাপ করেন না, দেখি কে কোথায় ইসলাম বোঝেন, আলাপ করেন। তো এইগুলি পড়ে লাভ নেই রে ভাই। শুনেন,
আপনি আমার সঙ্গে তর্কে জিততেই পারেন যদি আপনার জ্ঞান বেশি থাকে। আমি সৎ লোক ধরলাম, আপনি ধরেন অসৎ লোক, কিন্তু আপনার জ্ঞানটা বেশি। ক্লাস 5-এর একটা ছাত্র যত মেধাবী হোক, সে কি মাস্টার ডিগ্রি পাস করে একটা লোক সে পারবে যুক্তিক্রিয়া? পারবে না। তো আমাদের ধর্মীয় জ্ঞান তো ক্লাস 5-এর চেয়েও কম। সবাই তো আর ধর্মীয় পণ্ডিত হয়ে আমাদের নামাজ পড়ে না, আমরা তো আমাদের বিশ্বাস থেকে নামাজটা পড়ি। এত লোক মুসলমান সবাই কি একদম ওই একদম বিশাল জ্ঞানী নাকি? এ তো না। কাজেই এই জিনিসটা নিয়ে ওই পর্যায়ে আসাই ঠিক না, তর্কে লিপ্ত হয় ঠিক না। আমার কথাটা হলো কি, ধর্মকে ধর্ম থাকুক, ধর্ম মানুষের জীবন আচরণ, মানুষের বিশ্বাস, এই বিশ্বাসকে রাজনীতির পথে আনার দরকার নাই। যদি বিশ্বাস তীব্র হয়, একসময় সে নিজেই রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে, কোনো সমস্যা নেই। তো রাজনীতিবিদরা তার কাছে যাবে যদি বিশ্বাসের প্রভাব এত বেশি হয়। তো সেখানে ওটাকে থাকতে দেন, সবাই ধরবে। এই যে বললেন একটু আগে যে খেলাফত আন্দোলন নামে 2টা সংগঠন, একটা বাংলাদেশ খেলাফত আন্দোলন, এক হলো খেলাফত আন্দোলন, কিছুদিন আগে তারা একসঙ্গে ছিল। তো এখন কি ধর্মীয় কারণে ভাগ হয়েছে নাকি স্বার্থের কারণে ভাগ হয়েছে? ইসলামী ঐক্যজোট সম্ভবত কয়েক ভাগ এখন। ইসলামী ঐক্যজোট, নেজামে ইসলাম, বিভিন্ন মানে ফ্র্যাকশন আছে, 3-4টা আছে। আচ্ছা, আমি একটু মানে আলোচনাটা খুবই সেন্সিটিভ। কেমন? আমি আপনাকে বাংলাদেশের বা বর্তমান বা পৃথিবীর যে পলিটিক্যাল অর্ডার, যেমন ধরেন রাজনৈতিক দল, রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের যুগে কিন্তু কোনো রাজনৈতিক দল ছিল না আলাদা করে, ঠিক আছে? যেমন আমরা যদি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের নাম কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সনদ করেছিলেন ওটার নাম মদিনা সনদ, এটা তো আমরা জানি, ডিক্লেয়ার্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত চুক্তি করেছিলেন, যে সমস্ত যুদ্ধ করেছিলেন, যুদ্ধের নাম তো আমরা জানি, কিন্তু আমরা তাহলে ওনার দলের নাম জানি না কেন? তার মানে উনি আলাদা করে দল প্রতিষ্ঠা করেন নাই, বা উনার যে পদ্ধতিটাই সেটা, তার মানে তখন দল পদ্ধতিটা চালু হয় নাই। ইভেন শুধু সেটা না, আমাদের এখানে যে আমরা যদি বলি যে দলের নাম বলেন তো দেখি, আরবে বা আমরা যদি 400-500 বছর আগে কোনো দলের নাম, যে আমাদের দেশে হযরত শাহজালালের মাধ্যমে ইসলাম এসেছে, সুফিদের মাধ্যমে, সাধকদের মাধ্যমে ইসলাম এসেছে, ওনাদের দলের নাম কি ছিল? আপনি পাবেন না, কিন্তু কোনো দল আকারে ছিল না। তাহলে এখন দেখেন, আমরা যে বিভিন্ন ইসলামিক দল করেছি, এটা নিয়েও অনেকে ক্রিটিক আছে। অনেকে বলছে যে এই ইসলামের নামে দল করাটাই বৈধ কিনা, এই প্রশ্নটাও আছে। 2 নম্বর হচ্ছে দেখেন, এই যে রাষ্ট্র ব্যবস্থা আমাদের, এগুলো কিন্তু অনেক সমালোচনা করে বলেছেন। এখন সমস্যা হয় কি, আমরা তো অথরিটি না, আমরা আলোচনা করতে পারি। আলোচনা করতে গেলে অনেকে আবার মনে করে যে আমরা বোধহয় এখানে সমালোচনা করছি। আপনি দেখেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, সে রাষ্ট্রটার নাম কি ছিল? আলাদা কোনো নাম কি আছে? আমরা সাধারণত জানি উনি মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, এটাই তো, মদিনা সনদ প্রতিষ্ঠা করেছিলেন। এই মদিনা সনদ বলেন বা মদিনা রাষ্ট্র বলেন, এই টোটাল রাষ্ট্র ব্যবস্থাটাই হচ্ছে কল্যাণের উপর প্রতিষ্ঠিত, কল্যাণ ধারার উপর প্রতিষ্ঠিত। এবং এই মডেল রাষ্ট্রটাকে আপনি দেখবেন যে যখন বিধর্মীরা, মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিধর্মী বলছে, মানে আদার্স রিলিজিয়নের যারা আছে, তারা যখন দেখলেন যে আরে এদের রাষ্ট্র ব্যবস্থা তো ভালো, ন্যায় বিচার আছে, বিচার ব্যবস্থা স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে, তারা তখন বিভিন্ন রাষ্ট্র এসে বলছে আমরা এই মডেলের রাষ্ট্রের অধীনে থাকতে চাই। ওরা কিন্তু ধর্মরাষ্ট্র না, ঠিক আছে? আপনি যখন দেখবেন হযরত ওমর সারা পৃথিবীতে যে অর্ধ পৃথিবী শাসন করেছেন, অর্ধ পৃথিবীর মানুষ কি মুসলমান ছিল না, কিন্তু একটা ওয়েলফেয়ার স্টেট তারা চেয়েছে। যেমন আজকের যুগে আপনাকে যদি বলি যে আপনাকে যদি ধরেন অপশন দিই যে আপনি বাংলাদেশ তো আপনার নিজের দেশ আছে, আপনি আরেকটা ভালো রাষ্ট্রে যাবেন, তো সেটা কি সৌদি আরবে যাবেন না কানাডার? কোন দেশের আপনি নাগরিকত্ব নিতে চান? আপনি নিশ্চয়ই না কানাডার নাগরিকত্ব নিতে চাইবেন, ইন টার্মস অফ কেন? ওয়েলফেয়ার, ন্যায় বিচার, সোশ্যাল সিকিউরিটি, এটার জন্য। অর্থাৎ রাষ্ট্র অলওয়েজ রাষ্ট্র হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যে আপনার নিরাপত্তা কে বেশি দিতে পারে। তো সুতরাং আমাদের এই জায়গাটায় আমি এত প্রাজ্ঞ লোক না, তারপর আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রটা ছিল ন্যায় বিচারের উপরে, ওয়েলফেয়ারের উপরে প্রতিষ্ঠিত, যার কারণে এটাকে অন্যান্যরা অ্যাকসেপ্ট করে নিয়েছে। কিন্তু আমাদের এখানে যে ইসলামিক রাষ্ট্র বলে যেটাকে বলা হচ্ছে, এইটাকে তো আমরা ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত রাষ্ট্র আকারে বলার আগেই এটাকে একটা ধর্মীয় রাষ্ট্র আকারে আমরা উপস্থাপন করেছি। যখন ধর্মীয় রাষ্ট্র আকারে আপনি উপস্থাপন করবেন এবং সেখানে যদি ন্যায়ের বিষয়টাকে প্রাধান্য না থাকে, সেখানে যদি নানা বিধিবিধানের প্রাধান্য থাকে, যেমন দেখবেন ইসলামী রাষ্ট্র বলতে সবাই বলে যে এখানে পর্দা করে চলতে হবে, ইসলামী রাষ্ট্র মানে হলো সুদ থাকবে না, ইসলামী রাষ্ট্র মানে হলো যে আপনার ইসলামী শরিয়া বিধান কায়েম থাকবে। এই প্রপোজিশনটাই ভুল প্রপোজিশন।
আপনি যদি বলতেন ইসলামী রাষ্ট্র মানে হচ্ছে একটা ন্যায়ভিত্তিক, যেমন আপনি যদি বলেন এই যে কানাডা রাষ্ট্রের কথা বলেছেন, কানাডা কি আছে? ওয়েলফেয়ার আছে, সোশ্যাল সিকিউরিটি আছে, ভালো শেষের দিকে। বেতনের ব্যবস্থা আছে, আপনার মানে বেকার ভাতার ব্যবস্থা আছে। এটাই অ্যাকচুয়ালি ইসলামিক রাষ্ট্র। যদি আমি বুঝাতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রটা কি ছিল, ওই যে বলেছে না যে মানুষ ঘরের মধ্যে পর্যন্ত কে অভাবে আছে সেটাও মনিটরিং করা হতো, এবং অভাবীদের অভাব দূর করার জন্য। এবং এমন একটা সময় আসছে যে নারীরা মানে তাদের স্বর্ণালঙ্কার নিয়ে গেছে, কেউ তাদেরকে চ্যালেঞ্জ করার মতো পরিস্থিতি তৈরি হয় না। এই ধরনের একটা সিকিউর রাষ্ট্র ধারণাটা দিতে ওনারা ব্যর্থ হয়েছেন। জি মাসুদ কালাম, আমি শেষ করবো, আমরা একটু দুজনের কাছে আলোচনা করতে চাচ্ছিলাম, আমরা হাতে হয়তো 1 থেকে 2 মিনিট সময় আছে। সার্জিও গোর আসছেন 30 জুলাই, এবং যেহেতু বিষয় রাজনীতির অন্দরমহল, সেক্ষেত্রে আমাদের যখনই দেখেছি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ে কোনো বিশেষ দূত আসেন, তখনই রাজনীতিতে এক ধরনের ওলটপালট হয়, এবং মানে বিগত ধারাবাহিকতায় আমাদের মনে হয় এক ধরনের মানে চাঞ্চল্য সৃষ্টি হয়। যে আপনি কি মনে করেন যে এই পরিস্থিতিতে এটা কোনো বিশেষ গুরুত্ব বহন করে কিনা, মানে কূটনীতির বাইরে? উনি তো এমনি উনি বেড়াইতে আসবেন না, আর বেড়াইতে আসলে কি দেখতে আসবেন? উনি কিন্তু একই সঙ্গে ভারতেরও রাষ্ট্রদূত, আর এর সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হলো এখানকার মধ্য এশিয়া বিষয়ক রাষ্ট্র। এই পোস্টে কিন্তু আগে ডোনাল্ড লু ছিলেন, এজন্যই বললাম যে নামগুলো খুব। জি। এখন ডোনাল্ড লু কি করে গেছে এটা আমরা সবাই জানি, তার কেমন ক্ষমতা সেটাও আমরা জানি। এখন উনি আরো যোগ্য, আরো ক্যারিসমেটিক কিছু একটা হবেন। পলিটিক্যাল নিয়োগ মনে হয়, আমি আপনাকে একটা মানে আমলা কথা থেকে বলি, না। এটা হয়তো আলটিমেটলি পরবর্তী সময়ে আপনারা দেখবেন। সেটা হলো যে এই সরকারের মধ্যে আমার বিবেচনায় খুব ভয়ঙ্কর একজন লোক আছেন, এলেন ডক্টর খলিলুর রহমান। এবং কতগুলো ঘটনা দেখেন, খলিলুর রহমান সাহেব প্রথম দায়িত্ব নেওয়ার পর প্রথম গেলেন ভারতে। 1 মিনিট আছে। জি। ভারতে, তারপর তারেক রহমান সাহেব গেলেন চীনে, এখন সার্জিও গোর আসতেছে বাংলাদেশে। এইগুলি কিন্তু একটা ইকুয়েশনের মধ্যে আছে। আমার মনে হয় শেষ পর্যন্ত তারেক রহমান সাহেব চীনে কেন গেলেন এটা নিয়ে ওনাকে জবাব দিয়ে হয়তো করতে হতে পারে। যেহেতু আপনার সময় কম, আপাতত এটুকুই বললাম। জি, মুজিবুর রহমান মঞ্জু, যদি 30 সেকেন্ডে কোনো কিছু যোগ করতে চান। আমার যেটা মনে হয়েছে যে আমেরিকান যেই দূত আসছেন, এটা অবশ্যই আমেরিকান বাণিজ্য চুক্তির ইস্যু, এবং যেহেতু উনি ইয়াতেও যাবেন, ওই রোহিঙ্গা ক্যাম্পও যাবেন, তো এটা সিগনিফিক্যান্ট। আমি আপনাকে ছোট্ট একটা দিয়ে বলি যে বাংলাদেশ নিয়ে কিন্তু এখন পররাষ্ট্র ইস্যুটা খুবই ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছে। ছোট্ট একটা বিষয় দেখবেন যে চাইনিজদের তৎপরতা, চাইনিজদের সাথে কমিউনিকেশন, চায়নাতে বেড়াতে যাওয়া, বিভিন্ন প্রতিনিধি দল পাঠানো, এগুলো অনেক বেড়েছে আগের চাইতে। ইভেন রিসেন্টলি আমরা দেখেছি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের বহু ইম্পর্টেন্ট লোকদের কাছে গিফট পাঠিয়েছেন, আম পাঠিয়েছেন, উপহার পাঠিয়েছেন। তাহলে এতে বোঝা যাচ্ছে যে একটা বলয়ের প্রভাব, চাইনিজ বলয়, আমেরিকান বলয়, পাকিস্তান বলয়, টার্কিশ বলয়, ইন্ডিয়া, এই সরকার কিন্তু একটা মানে সুবিধাজনক অবস্থানে, যেমনি সুবিধাজনক অবস্থানে যেহেতু পৌঁছেছে, আবার কিন্তু এটা ব্যালেন্স করারও একটা বিরাট ঝুঁকি এ সরকার উপর আছে। আশা করি ওনারা সফল হতে পারবে।